প্রধান উপদেষ্টা যেমন বলেছেন যে ট্রাম্পের কাছে যেও সুবিধা করতে পারেনি এবং একই সঙ্গে বলেছে যে বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার শুরু থেকে তোলা হয়েছিল এই রিপোর্টের মাধ্যমে সেটি বন্ধ হয়ে যাবে বা হয়ে গেছে এবং এখন তারা কথা বলবে কিন্তু এটির শব্দ হবে না, একটু অন্যভাবে কথাটা আসলে বলেছেন। মানে এটির ব্যাখ্যা আপনার কাছে কি? কিন্তু আমি যে জিনিসটি স্যারের কাছে প্রশ্ন করেছিলাম আপনার কাছেও জানতে চাই যে এই যে কূটনৈতিক সম্পর্কগুলোকে প্রভাবিত করবার বা খারাপ করবার যে চেষ্টা চালানো হচ্ছে এই রিপোর্ট কি সেটি কোনোভাবে থামাতে পারে কিনা? আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী এবং আপনাকে মোবারকবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই রিপোর্টের আমি এই জাস্ট অনুষ্ঠান আসার আগে আমি আমাদের প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রীর একটা সাক্ষাৎকার শুনছিলাম বিবিসিতে এবং ওটা অনলাইনে মানে লাইভ প্রোগ্রাম আরাফাত সাহেবের। বিশ্বাস করেন তার কথায় কোনো অনুতাপ নেই, কোনো আত্মজিজ্ঞাসা নেই, আত্মদংশন নেই। উনি বললেন মোটা দাগে এরকম যে কিছু সন্ত্রাসী মৌলবাদী তারা এই কাজগুলো করিয়েছে মূলত। তো এই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা প্রবাদের কথা মনে পড়ছে, চোর না শোনে ধর্মের কাহিনী। সুতরাং যারা বলবে তারা ওরকম বলতেই থাকবে, তবে বৃহত্তর জনগোষ্ঠী আমাদের জনগণ প্লাস হচ্ছে পৃথিবী বহির্বিশ্বের যারা মানুষ আছে তাদের জন্যে এটা খুব একটা হ্যান্ডি। এবং আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের সরকার এই প্রতিবেদনটাকে আপনি মোটামুটি 7 মাসের মধ্যে এত বড় একটা ঘটনার একটা তদন্ত প্রতিবেদন উপস্থাপন, এটা কিন্তু চারটিখানি কথা না। এবং এখানে ওনাদের কতটুকু অবদান তথ্য সরবরাহের ক্ষেত্রে এবং তাগিদ যে এটা দ্রুত মানে তদন্ত রিপোর্টটা তাড়াতাড়ি আনার জন্য, কারণ এটার সাথে আবার ওই যে আমাদের বিভিন্ন আইনি যে প্রক্রিয়া আছে সেগুলোকে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি ধরে নেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নাম হচ্ছে ভারত, আমাদের 3 দিক থেকে আছে। তারা কোনো সময় এটা কি হয়েছে ওটা কথা না, তারা তাদের ন্যারেটিভ চালাই যাবে। আপনি মোটামুটি রিপাবলিকান টিভির ময়ূক রঞ্জনের মতো এরকম অনেক সং পাবেন এবং তাদের কথাগুলো থাকবে। সুতরাং এটাতে কোনো আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তো আমাদের দুর্ভাগ্য যে এরকম একটা প্রতিবেশী আছে এবং এই প্রতিবেশী আমাদের জন্য যে কত বড় চ্যালেঞ্জের। আমার কষ্টের বিষয় হচ্ছে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী সেই জিনিসটা কম মূল্যায়ন করে। কিন্তু বাংলাদেশের জনগণ এবার কিন্তু এই ব্যাপারে খুব সচেতন ছিল। আপনি দেখবেন যে হাই কমিশনে হামলা করা, অপপ্রচার দেয়া, সীমান্তে নানানভাবে কাঁটাতারের বেড়া দিয়ে উত্তেজিত করা, বাংলাদেশের জনগণকে আপনি ধন্যবাদ দিবেন কিনা? তারা তো এই সব কিছুই কিন্তু খুবই বুদ্ধিমত্তার সাথে ট্যাকেল করছে বা সরকারও চেষ্টা করছে। জনগণকে অবশ্যই ধন্যবাদ দেব, কিন্তু আমার এই জায়গায় একটা কথা আছে, নজরুলের একটা গান আছে, আমারে ভালোবাসা জানি গো তোমার ক্ষণিকের ভালো লাগা ফুল। তো আমাদের বেশিরভাগই আমরা অনেক কিছু দ্রুত অর্জন করি কারণ একবার ঝাঁপায় পড়ি, কিন্তু সেটাকে ধরে রাখার এবং পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের কর্মপদ্ধতি, ধৈর্য এবং এটার একটা ঘাটতি আছে। এবং আমি মোটামুটি দেখতে পাচ্ছি বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেভাবে অস্থির হয়ে যাচ্ছে। আপনি আমারে বলেন তো, আপনাকে প্রশ্ন করি আমি সেই সাথে আপনার দর্শকদেরকে প্রশ্ন করছি, এই প্রতিবেদনটা এই পর্যায়ে আনার পিছনে যদি প্রফেসর ইউনূসের সরকার না থাকতো আপনি তাদের অনেক অভিযোগ করতে পারেন। আপনি প্রথমেই একটা কথা বলেছেন যে ওনাদের অনেক কিছু ত্রুটি লক্ষিত হচ্ছে। যে সরকারের কোনো কিছুই নাই, তো তার প্রশাসন নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, মসজিদের খতিব মতো পালায় গেছে। তো এই একটা বিক্ষিপ্ত একটা সময়ে বিক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্ত প্রশাসন নিয়ে ডেলিভার করা কি এত সম্ভব? আর মানুষের চাহিদা বা সমস্যা তো বাড়ছে। আমাদের 20 কোটির মতো লোক এই এত অল্প জায়গায়, আমাদের চাহিদার তো শেষ নাই, আমাদের সমস্যারও শেষ নাই। তারপরেও যে ওনার মতো লোক এই ফিগার হিসেবে আছে, সেই জন্যে অনেকে অনেক কিছু করা থেকে বিরত থাকছে। হ্যাঁ, আমি এম হুমায়ুন কবির আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমরা বিভিন্ন সময়ে স্বৈরাচার হটাই বা নানা রকম সংগ্রামের মধ্যে দিয়ে যাই, কিন্তু এই
পালাবদলগুলো যেমন স্যার বলছিলেন যে খুব অল্প সময়ের জন্য থাকে, কিন্তু এই যে রাষ্ট্রের যে একটি চরিত্র হওয়া, মানে সরকার যেই আসুক বা না আসুক আমার পলিসিটা ঠিক থাকবে, কূটনৈতিক সম্পর্ক, সেই জায়গাতে আমরা স্থির থাকতে কেন পারি না? এখানে আমাদের সীমাবদ্ধতা কোথায়? দুইটা স্তরে আমি জিনিসটাকে নিজে চিন্তা করছিলাম আপনাকে যখন প্রশ্ন করছিলেন। একটা হচ্ছে আমরা কালবৈশাখী দেশের মানুষ, প্রকৃতি কিন্তু আমাকে তৈরি করে, বটেই। আমাদের চরিত্রটাও তৈরি করে। তো কাজে আমরা কালবৈশাখীর মতো উঠি, আবার 5 মিনিট পরে ঠান্ডা হয়ে যাই। এটা আমাদের এই প্রকৃতি থেকেই হয়তো বটে। অর্জন করা। আর দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে আমাদের এখানে এই যে একটু আগে যে মেজর জামান যেটা বললেন যে আমরা আন্দোলন করি, সফলতা অর্জন করি, কিন্তু ধরে রাখতে পারি না। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের দুইটা জায়গায় খানিকটা ঘাটতি আছে। একটা হচ্ছে যে আমাদের মূল্যবোধ যেটাকে আমরা বলি, একটা সমাজের গ্লু যদি বলেন, আঠা, এটা কিন্তু হচ্ছে মূল্যবোধ। আপনাকে আমি সম্মান করি, আপনি আমাকে সম্মান করেন, এটা দিকে বাধ্য করার মতো কোনো ব্যবস্থা নাই, কিন্তু এই পারস্পরিক সম্পর্কের ভিত্তিটাই হচ্ছে সমাজের গাঁথুনি। বটেই। তো এই জায়গাটায় আমার ধারণা আমরা গত 50-55 বছর বা 53 বছরে আমরা এই জায়গাটাকে ক্রমাগত সমৃদ্ধ করার যে কাজটা, এই কাজটা আমরা করতে পারিনি। ফলে আপনি দেখবেন ঢাকায় বা বাংলাদেশে বিল্ডিং উপরের দিকে উঠছে, নীতি নৈতিকতা নিচের দিকে নামছে। কিন্তু কাজে উন্নয়ন আপনি দেখছেন একদিকে, কিন্তু আপনার নীতি নৈতিকতা অবক্ষয় হচ্ছে। আর যেটা হচ্ছে যে প্রতিষ্ঠান লাগবে, আপনি সমাজের প্রতিষ্ঠান লাগবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান লাগবে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত 53 বছর দেশ স্বাধীন হয়ে গেল, আমরা তারপরে কিন্তু প্রতিষ্ঠান দাঁড় করাতে পারিনি। আপনাকে এখনো এই যে সংস্কার প্রক্রিয়ার কথা বলতে হচ্ছে, কথাগুলোর অর্থটা কি? অর্থাৎ আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকবার কথা, সামাজিক প্রতিষ্ঠান থাকবার কথা, যে প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে ব্যক্তি বা সমাজ আবর্তিত হয়, রাষ্ট্র আস্তে আস্তে শক্তিশালী হয়, তার আইডেন্টিটি পায়, যেটাকে আপনি বলছিলেন, সেই জায়গাগুলো কিন্তু এখনো দুর্বল। আমরা চাইলে তো প্রধান বিচারপতিকে নামিয়ে দিতে পারি, চাইলে। সেটাই বলছি, আপনি তো এটা রাষ্ট্রে, এই যে কথাটা আপনি বললেন, এটা তো ট্রিজন হয়। আপনি রাষ্ট্রের 3টা অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, এবং এখানে যদি একটা আর একটার উপর হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু আপনি সংবিধান লঙ্ঘনের অপরাধে অভিযুক্ত হবেন। তো কাজেই সেই রকম ঘটনা তো এই দেশে অবলীলায় ঘটে যায়। তো কাজেই এখানে যেখানে প্রতিষ্ঠান দাঁড়ায় না, যেখানে মূল্যবোধ ক্রমাগত সমৃদ্ধ হয় না, মনে রাখবেন আমাদের বয়সের তরুণ বয়সের মূল্যবোধ কিন্তু আজকের তরুণদের কাছে এটা অ্যাপিল করবে না। তার বয়সের প্রেক্ষাপটে তাকে আরেকটা নূতন, আরেকটু উন্নততর আমার মূল্যবোধ দিতে হবে, কিন্তু সে কাজটা আমরা করতে পারিনি। সেই জন্যই এই ঘটনাগুলো হচ্ছে না।